শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। উপদেষ্টা মাহফুজ আলমের শঙ্কা, নির্বাচনের আগে সংঘাতে জড়িয়ে পড়তে পারে রাজনৈতিক দলগুলো। মির্জা ফখরুল বলছেন, যুদ্ধাপরাধী মীর কাসেম, সাকা চৌধুরী, কামারুজ্জামানদের মিথ্যা মামলায় সাজা হয়েছে। বিএনপি ও এনসিপির নির্বাচনী জোট গঠনে একমাত্র বাধা জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। বিএনপি চায় আগে নির্বাচন, এনসিপি চায় বাস্তবায়ন। ভারতের পশ্চিমবঙ্গে অর্ধেকের বেশি ভোটারের তথ্য পাচ্ছে না নির্বাচন কমিশন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি। মাহফুজ আলম বলেছেন, সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি, যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত থাকে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে এ কথা বলেন মাহফুজ আলম। সংলাপের আয়োজন করে সুফি সম্প্রদায় নিয়ে গবেষণা করা প্ল্যাটফর্ম মাকাম। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ বলেন, আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে এটা বোঝানোর জন্য যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে। তিনি বলেন, এই কোশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। যখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদল হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং কমিটি বদল হয়ে যায়। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলায় জামায়াতে ইসলামের নেতা মোহাম্মদ কামারুজ্জামান ও মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ আমলে নিপীড়নের চিত্র তুলে ধরতে গিয়ে আজ শনিবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন তিনি। দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই সংবাদপত্র প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করে। সেই বিচারে জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্যের মৃত্যুদণ্ড হয়। ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাজনৈতিক আলোচনায় দৃশ্যত বিএনপি ও এনসিপির নেতারা বিরোধ মুখর হলেও পর্দার আড়ালে দুপক্ষের মধ্যে চলছে বোঝাপড়া তৈরির কাজ। অনানুষ্ঠানিক আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে আলাপ চলছে। এই আলাপে এনসিপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আগে সমাধান করার পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে। বিএনপির প্রভাবশালী একটি সূত্র মারফত জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন করাকে কেন্দ্র করে নির্বাচনী সমঝোতা আটকে আছে। বিশেষ করে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জামায়াত ও এনসিপির মধ্যে অর্থবহ সমঝোতা না হলে নির্বাচন ও সনদ কার্যকরের ক্ষেত্রে নানামুখী সংকট তৈরি হতে পারে। এই সংকটের রেশ নির্বাচনের সময়সীমাকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা করছে সূত্র। বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকে 2 শতাধিক আসনে মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে। কয়েকদিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে। এদিকে 1 অক্টোবর পর্যন্ত ঐক্যমত কমিশনের মেয়াদ আছে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে। 31 অক্টোবরের আগেই এনসিপির জুলাই সনদে স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদ থেকে ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুনের নিয়োগ বাতিল করা হয়েছে।
2023 সালের 15 মার্চ থেকে নিয়োগ বাতিল করে গত 19 অক্টোবর তাকে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে মুনতাসির মামুনকে বলা হয়েছে, 2025 সালের 9 মার্চ অনুষ্ঠিত বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির 7ম সভায় 2 নম্বর সিদ্ধান্ত অনুসারে বঙ্গবন্ধু চেয়ার পদে আপনার নিয়োগ 2023 সালের 15 মার্চ তারিখ থেকে বাতিল করা হলো এবং ওই তারিখের পরবর্তী আপনাকে পরিশোধিত সমুদায় অর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরত প্রদানের জন্য আপনাকে অনুরোধ করা হলো। এই সিদ্ধান্ত গত 1 আগস্ট বিশ্ববিদ্যালয়ের 562তম সিন্ডিকেট সভায় অনুমোদন পায় বলে জানানো হয়েছে চিঠিতে। দেশে প্রতি বছর কমছে গ্যাসের উৎপাদন। চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করেও চাহিদা মেটানো যাচ্ছে না। চাহিদা মতো গ্যাস পাচ্ছে না শিল্প কারখানা। আটকে আছে নতুন বিনিয়োগ। অথচ অবহেলায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে দক্ষিণের দ্বীপ জেলা ভোলার গ্যাস। এ গ্যাস ব্যবহার নিয়ে 2.5 দশক পরও কার্যকর পরিকল্পনা নিতে পারেনি সরকার। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা সূত্র বলছে, ভোলায় উৎপাদিত গ্যাস জেলার বাইরে আনার কোনো ব্যবস্থা নেই। জেলার ভেতরেও উৎপাদন সক্ষমতা অনুসারে গ্যাসের ব্যবহার নিশ্চিত করা যায়নি। শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে দিনে 15 কোটি ঘনফুট উৎপাদন সক্ষমতা থাকলেও ব্যবহৃত হচ্ছে সর্বোচ্চ 7.5 কোটি ঘনফুট গ্যাস। আরও 2টি গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদনই শুরু হয়নি। ভোলার বোরহানুদ্দিন উপজেলায় 1995 সালে শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় 2009 সালে। একই সংস্থা 2018 সালে আবিষ্কার করে ভোলার দ্বিতীয় গ্যাস ক্ষেত্র ভোলা নর্থ। তারা 2023 সালে আবিষ্কার করে ইলিশা গ্যাস ক্ষেত্র। এই 2টি গ্যাস ক্ষেত্র থেকে এখনও উৎপাদন শুরু হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, ভোলার 3টি গ্যাস ক্ষেত্র মিলে 1432 বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকতে পারে বলে ধারণা করছে পেট্রোবাংলা। এর মধ্যে এখন পর্যন্ত ভোলায় মোট গ্যাস উৎপাদিত হয়েছে 200 বিলিয়ন ঘনফুটের কম। তবে নতুন কূপ খননের পর মজুদ আরও বাড়তে পারে। দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। সরবরাহ করা হচ্ছে 270 থেকে 280 কোটি ঘনফুট। এর মধ্যে দেশে উৎপাদিত হচ্ছে এখন 177 কোটি ঘনফুট। 2017 সালেও দেশে দিনে উৎপাদিত হয়েছে সর্বোচ্চ 270 কোটি ঘনফুট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান 25 অক্টোবর দেশে পৌঁছালো। পানামার পতাকাবাহী এমভি নর্স স্ট্রাইভ নামে জাহাজটি দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে। জাহাজটিতে 57,000 মেট্রিক টন গম রয়েছে, যা সরকার থেকে সরকারি G2G পদ্ধতিতে আনা হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র থেকে আরও 1,86,000 মেট্রিক টন গম আমদানি করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে আসছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রেক্ষাপটে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে G2G পদ্ধতিতে এ গম কেনা হচ্ছে। চুক্তি অনুযায়ী প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে $302। যুদ্ধ পরবর্তী গাজার পরিচালনার ভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী শাসক গোষ্ঠী হামাস সহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো। হামাসের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতি অনুসারে কায়রোতে অনুষ্ঠিত একটি বৈঠকে গোষ্ঠীগুলো স্বাধীন টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি অস্থায়ী ফিলিস্তিনি কমিটির কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর করতে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই কমিটি আরব ব্রাদার্স এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় জীবনযাত্রা ও মৌলিক পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে দলগুলো ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটি সাধারণ অবস্থানকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে সম্মত হয়েছে। তারা সব শক্তি এবং দলগুলোকে একটি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে, যাতে একটি জাতীয় কৌশল নিয়ে একমত হওয়া যায় এবং ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে পুনরুজ্জীবিত করা যায়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছিলেন, হামাস ও ফাতাহর প্রতিনিধি দলগুলো গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠক করেছিল।
3 সপ্তাহের বেশি সময় ধরে চলা শাটডাউনের নানা নেতিবাচক প্রভাব পড়ছে বিনা বেতনে কাজ করা ফেডারেল সরকারের কর্মী সহ সাধারণ মানুষের ওপর। শাটডাউনে বেতন না পেয়ে ফুড ব্যাংকের সাহায্য নিতে বাধ্য হচ্ছেন ফেডারেল কর্মীরা। খাবারের জন্য সরকারি ফুড ব্যাংকে ভিড় করছেন ফেডারেল কর্মীরা। বেতন বন্ধ থাকায় পরিবারের প্রয়োজনীয় খাবারের অভাব পূরণ করতে না পেরে অনেকটা বাধ্য হয়ে ফুড ব্যাংকের সাহায্য নিচ্ছেন তারা। চেহারা ও পরিচয় গোপন রেখে আক্ষেপের স্বরে এক ফেডারেল কর্মী অভিযোগ করেন, ফেডারেল সরকারের কর্মী ও সেনা সদস্যদের ভার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফেসিং হাঙ্গার ফুড ব্যাংকের সিইও সিন্ডি কারখাট বলেন, শাটডাউনের কারণে বিনা বেতনে অনেক ফেডারেল কর্মী কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের সবাইকে চাহিদা অনুযায়ী খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে অল্প খাবার অনেক মানুষের মধ্যে বিতরণ করতে হচ্ছে। ভারতে নারী বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া দলের 2 নারী ক্রিকেটার ইন্দোরে শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, এক মোটরসাইকেল আরোহী তাদের অযাচিতভাবে স্পর্শ করেছেন। গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া। পরদিন সকালে ক্যাফেতে যাওয়ার পথে দলের 2 ক্রিকেটার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন। আজ একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আগেই সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়, সিএ নিশ্চিত করছে অস্ট্রেলিয়া নারী দলের 2 জন সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন, তারা বিষয়টি সামলাচ্ছেন। বাংলালিনা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।